আচ্ছা, দেশভরে যে এলপিজি সিলিন্ডারের সংকট চলছে তার পেছনের কারণটা আসলে কি? এটা কি আসলে একটা আমদানির সংকট, নাকি কোনো সিন্ডিকেট ইচ্ছে করে দাম বাড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই ব্যাপারটারই গভীরে যাওয়ার চেষ্টা করি। চলুন একদম মাঠের একটা অদ্ভুত ঘটনা দিয়ে শুরু করা যাক, যেটা শুনলে এই পুরো সংকটের ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, একজন ক্রেতা যখন দোকানে ফোন দিচ্ছেন, তাকে বলা হচ্ছে ভাই 12 কেজি সিলিন্ডার তো 2200 টাকা, কিন্তু যেই না সাংবাদিক বা টিভি ক্যামেরার সামনে আসছে অমনি দামটা হয়ে যাচ্ছে 1500 টাকা, মানে সাথে সাথে 700 টাকা কম। কিন্তু কেন? এই বিশাল পার্থক্যের কারণটা কি? বিক্রেতারা কিন্তু এই বিষয়ে একদম চুপ। আসলে এই গল্পের শুরুটা কিন্তু দেশ জুড়ে একটা মারাত্মক গ্যাস সংকট দিয়ে। হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবন একেবারে বিপর্যস্ত। মালিবাগ, কেরানীগঞ্জ, মানিকনগর এরকম অনেক এলাকাতেই মানুষ গ্যাস পাচ্ছে না। ফলে বহু বাড়িতে চুলা জ্বলছে না, মানে তারা রীতিগত বিপদে পড়েছেন। ঠিক কি ঘটছে সেটা বুঝতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে বিক্রেতা আর ক্রেতারা আসলে কি বলছেন। তাদের কথার মধ্যেই কিন্তু এই সংকটের মূল রহস্যটা লুকিয়ে আছে। এখানেই দেখুন, বিক্রেতারা ক্যামেরার সামনে যা বলছেন আর সাধারণ মানুষ বাস্তবে যা কিনছেন তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একদিকে বিক্রেতারা বলছেন তারা সরকারি দামের কাছাকাছি, মানে 1500 টাকায় বিক্রি করছেন, আর অন্যদিকে ক্রেতাদের অভিযোগ হলো না, তাদের কাছ থেকে 2200 টাকা বা তারও বেশি নেওয়া হচ্ছে। তো বিক্রেতারা এই পুরো দোষটা দিচ্ছেন বড় বড় সরবরাহকারী কোম্পানিগুলোর ওপর। তাদের সোজা কথা, কোম্পানিগুলোই গ্যাস দিচ্ছে না, সাথে তারা আরও বলছেন যে তাদের খরচাপাতিও নাকি বেড়ে গেছে, আর ডেলিভারি ট্রাকগুলো একবার লোড হতে 4-5 দিন পর্যন্ত আটকে থাকছে। বিক্রেতাদের এই দাবির পর আমাদের মনে প্রথম যে প্রশ্নটা আসে তা হলো, এলপিজি আমদানিতে কি আসলেই কোনো সংকট চলছে? চলুন তো এই দিকটা একটু খতিয়ে দেখা যাক। মজার ব্যাপার হলো, সরবরাহকারী কোম্পানিগুলো কিন্তু সমস্যার কথা স্বীকার করছে। যেমন ওমেরা পেট্রোলিয়ামের একজন বড় কর্মকর্তা বলছিলেন যে আন্তর্জাতিক কিছু ভূ রাজনৈতিক সমস্যার কারণে এলপিজির একটা বড় সোর্স বন্ধ হয়ে গেছে, আর এটাই নাকি সংকটের একটা বড় কারণ। তার মতে এই অবস্থা ঠিক হতে আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, সরকারি পরিসংখ্যানও একই কথা বলছে। জ্বালানি নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বরের তুলনায় এবছর আমদানি প্রায় ৭৫,০০০ টন কমে গেছে। এই চার্টটা দেখলেই কিন্তু ঘাটতির পরিমাণটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, বিআরসি ডেটা বলছে গত বছর নভেম্বরে যেখানে আমদানি হয়েছিল ১,৮০,০০০ টন, এবছর সেটা নেমে এসেছে ১,০৫,০০০ টনে। অথচ আমাদের মাসে গড়ে দরকার প্রায় ১,৩০,০০০ টন। তার মানে যা দরকার তার চেয়েও কম আমদানি হচ্ছে। তো একটা বড় ঘাটতি যে তৈরি হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখি। আমদানি সংকট না হয় আছে, কিন্তু সেটার সুযোগে দাম কি একেবারে দ্বিগুণ হয়ে যেতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো কারসাজি আছে? এখানেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। আমদানি সংকটকে যদি আমরা একমাত্র কারণ হিসেবে ধরেও নিই, তাহলেও কি বিক্রেতারা নিজেদের ইচ্ছে মতো দাম বাড়াতে পারেন, বিশেষ করে যখন সরকার একটা নির্দিষ্ট দাম ঠিক করে দিয়েছে? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিন্তু খুব শক্ত একটা যুক্তি দিয়েছে। তাদের কথা পরিষ্কার, সরবরাহ কম, এটা দাম বাড়ানোর কোনো কারণ হতে পারে না, কারণ গ্যাসের দাম সরকার ঠিক করে দিয়েছে। তাই সংকটের অজুহাতে বেশি দাম নেওয়াটা পুরোপুরি বেআইনি। এই ধরনের কাজকে ইংরেজিতে বলে প্রাইস গাউজিং, মানে কোনো একটা জরুরি অবস্থার সুযোগ নিয়ে যখন কোনো বিক্রেতা পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। যা ঘটছে তা কি তাহলে বাজারের স্বাভাবিক প্রতিক্রিয়া, নাকি এক ধরনের অবৈধ মুনাফাখোরি? বেশ, তাহলে আমাদের সামনে দুটো তত্ত্ব, একটা হলো আমদানির সংকট আর অন্যটা হলো সিন্ডিকেটের কারসাজি। এই পরিস্থিতিতে যারা ভুক্তভোগী, সে সাধারণ মানুষেরা আসলে কি করতে পারেন, তাদের করণীয় কি? এখানে মূল কথা হলো, কর্তৃপক্ষ কিন্তু সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলছে। তাদের পরামর্শ, যদি কেউ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম চায়, তাহলে তার বিরুদ্ধে সরাসরি আনুষ্ঠানিক অভিযোগ জানাতে হবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? দুটো সম্ভাবনা কিন্তু বেশ পরিষ্কার। এক, আসলেই আন্তর্জাতিক কারণে একটা আমদানির সংকট তৈরি হয়েছে, আর দুই,
সেই সংকটকে পুঁজি করে একটা চক্র ইচ্ছে করে দাম বাড়িয়ে একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। পরিস্থিতিটা বেশ জটিল। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, একটা সরবরাহ সংকট যখন মূল্য সংকটের রূপ নেয়, তখন সেই পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সরকারি সংস্থাগুলোর ভূমিকা আসলে কতটা কার্যকর হওয়া উচিত? হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই ভবিষ্যতের সমাধানটা লুকিয়ে আছে।